সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি হল স্বচ্ছতা এবং জবাবদিহিতা। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আইন প্রণয়নকারী সংসদই হলো সেই জায়গা যেখানে নির্বাহী বিভাগের যাবতীয় কর্মকাণ্ডের চুলচেরা বিশ্লেষণ করা হয়। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এই চর্চাটিকে আরও শক্তিশালী করার জন্য দীর্ঘকাল ধরে কিছু অলিখিত রেওয়াজ মেনে চলা হতো। কিন্তু সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদে এমন কিছু ঘটনার অবতারণা হয়েছে যা দীর্ঘদিনের এই সুস্থ রাজনৈতিক ধারাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অন্তর্ভুক্তি এখন রাজনীতির মাঠে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিমন্ত্রী থাকা অবস্থায় তাকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান দেওয়ায় তৈরি হয়েছে বিতর্কের ঢেউ। অথচ সংসদীয় রীতিনীতি অনুযায়ী সাধারণ সংসদ সদস্যদের মাধ্যমে স্থায়ী কমিটিগুলোকে পরিচালনা করাই ছিল প্রথাগত আদর্শ। দীর্ঘদিনের এই রেওয়াজ ভেঙে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি অনেকেই ইতিবাচকভাবে দেখছেন না। বিশ্লেষকরা মনে করছেন, সংসদীয় গণতন্ত্রে শুধু আইনের শাসন নয়, বরং প্রতিষ্ঠিত রেওয়াজগুলোর গুরুত্ব অপরিসীম। অনেক সময় এই রেওয়াজগুলোই কালক্রমে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে অন্তর্ভুক্ত হয়। তাই কোনো কোনো ক্ষেত্রে আইন অমান্য না হলেও প্রথা ভাঙার বিষয়টি রাজনৈতিক সংস্কৃতির জন্য সুখকর নয়। বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হয়েছে। অথচ সংসদীয় কার্যক্রমে গতিশীলতা আনতে এবং নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি স্থায়ী কমিটি গঠন করা অত্যন্ত জরুরি। এটি সংসদীয় গণতন্ত্রকে সচল রাখার অন্যতম শর্ত। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী প্রতিটি নতুন সংসদ গঠনের পর তৃতীয় অধিবেশনের মধ্যেই স্থায়ী কমিটিগুলো পূর্ণাঙ্গ রূপ নেওয়ার কথা। 2006 সালের সেপ্টেম্বর মাসে কার্যপ্রণালী বিধি সংশোধন করে এই বাধ্যবাধকতা আনা হয়েছিল। সেই দিক থেকে দেখলে আগামী অধিবেশনের মধ্যেই বাকি কমিটিগুলো গঠনের প্রক্রিয়া শেষ হওয়ার প্রত্যাশা রয়েছে। স্থায়ী কমিটিগুলোকে বলা হয় মিনি পার্লামেন্ট। সংসদ অধিবেশনের স্বল্প সময়ের মধ্যে সরকারের কার্যক্রমের সব খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। সেই শূন্যস্থান পূরণ করতেই এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের অংশগ্রহণে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়। কমিটিগুলোতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সংসদ সদস্যরা নিজের দলীয় পরিচয় দূরে সরিয়ে দেশের কল্যাণে নির্মোহভাবে কাজ করছেন। এটাই এই কমিটির আসল সৌন্দর্য। কিন্তু যখনই এই কমিটিতে নির্বাহী বিভাগের প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দেয়, তখনই এর কার্যকারিতা নিয়ে সংশয় তৈরি হয়। প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অন্তর্ভুক্তি ঠিক সেই সংশয়টিকেই উস্কে দিয়েছে। সংসদীয় ইতিহাস ঘাঁটলে দেখা যায়, 1996 সালের জুন মাসের আগ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরাই স্থায়ী কমিটির সভাপতি হতেন। কিন্তু সেই ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা অসম্ভব ছিল, কারণ নিজের মন্ত্রণালয়ের ভুল ধরার সাহস বা ক্ষমতা কোনো মন্ত্রীর পক্ষে থাকা স্বাভাবিক নয়। ফলে সংসদীয় সংস্কারের অংশ হিসেবে মন্ত্রীদের বাদ দিয়ে সাধারণ সদস্যদের কমিটিতে রাখা শুরু হয়। এই সংস্কার সংসদীয় ব্যবস্থায় নতুন প্রাণের সঞ্চার করে। ব্যাকবেঞ্চার বা সাধারণ সংসদ সদস্যদের হাতে কমিটির নেতৃত্ব আসায় নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা অনেক সহজতর হয়ে ওঠে। সেই থেকে চলে আসা এই চর্চাটি সংসদীয় গণতন্ত্রের মানদণ্ড হিসেবেই স্বীকৃত হয়েছে। অবশ্য কার্যপ্রণালী বিধিতে একটি সূক্ষ্ম সুযোগ রয়ে গেছে। একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী অন্য কোনো মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হতে পারেন যদি তা তার নিজের মন্ত্রণালয় না হয়। সেই আইনি ছিদ্র পথ ধরেই হয়তো প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তি বৈধ করা হয়েছে। তবে প্রশ্নটি আইন মানার চেয়ে নৈতিক এবং প্রথা রক্ষার। সংসদীয় গণতন্ত্রে আইন ও প্রথার মধ্যে সূক্ষ্ম একটি ভারসাম্য প্রয়োজন। আইন যদি নৈতিকতার পরিপন্থী হয়, তবে তাকে পরিবর্তন করা বা সেখান থেকে সরে আসাই সমীচীন। প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ক্ষেত্রে সেই নৈতিক প্রশ্নটি বড় হয়ে সামনে এসেছে। বিগত সংসদগুলোর উদাহরণ টানলে বিষয়টি আরো পরিষ্কার হয়। সরকারি হিসাব কমিটি,
অনুমিত হিসাব কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটিতে মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের কোনো স্থান দেওয়ার বিধান নেই। এর পেছনে মূল উদ্দেশ্য হলো সরকারি অর্থের হিসাব ও অডিট নিয়ে যেন কোনো ধরনের প্রভাব খাটানো না যায়। এমনকি অষ্টম জাতীয় সংসদেও এই প্রথা রক্ষা করা হয়েছিল। তৎকালীন কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সরকারি হিসাব কমিটিতে এলেও স্পিকারের নির্দেশে তা বাদ দেওয়া হয়। এটি প্রমাণ করে প্রথা রক্ষা করা সংসদীয় ঐতিহ্যের অন্যতম অংশ। অথচ এবারের এই ঘটনাটি সেই ঐতিহ্যের ধারায় বড় ধরনের ছন্দপতন ঘটিয়েছে। অতীতে মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা খুব জরুরি প্রয়োজন ছাড়া স্থায়ী কমিটিতে থাকতে চাইতেন না। তারা সচেতনভাবেই নিজেকে দূরে রাখতেন যাতে কমিটির কার্যক্রমে নিরপেক্ষতা বজায় থাকে। যদি কেউ প্রথা ভেঙে নিজের অবস্থান তৈরি করতে চায় তখন অন্য সংসদ সদস্যরাও উৎসাহিত বোধ করেন। এতে পুরো সংসদীয় ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হতে পারে। একজন প্রতিমন্ত্রী যখন স্থায়ী কমিটির সদস্য হন তখন তিনি ওই কমিটির অন্যান্য সাধারণ সদস্যদের ওপর এক ধরনের নীরব প্রভাব বিস্তার করেন। কমিটির বৈঠকে তাদের মতামত বা সিদ্ধান্তের ক্ষেত্রে সাধারণ সদস্যরা হয়তো পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারেন না। এতে কমিটির যে মূল উদ্দেশ্য তা চরমভাবে ব্যাহত হয়। গণতন্ত্রের স্বার্থে এই প্রথাগুলো সচল রাখা প্রয়োজন। স্থায়ী কমিটিগুলোকে যদি সত্যিকার অর্থেই মিনি পার্লামেন্ট হিসেবে দেখতে হয় তবে সেখানে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ মুক্ত রাখা একান্ত কাম্য। অন্যথায় কমিটির রিপোর্টগুলো কেবলই কাগজের দলিল হয়ে পড়বে। সংশ্লিষ্ট মহলের দাবি দ্রুত এই বিতর্ক নিরসন হওয়া দরকার। সরকারের উচিত সংসদের মর্যাদা রক্ষায় পুরনো প্রথাগুলোর প্রতি সম্মান জানানো। মীর শাহে আলমের সদস্য পদ থাক বা না থাক, এর চেয়ে বড় বিষয় হলো সংসদীয় সংস্কৃতির মান রক্ষা করা। ভবিষ্যতে যেন এমন নজির আর সৃষ্টি না হয় সে বিষয়ে এখন থেকেই সচেতন থাকা প্রয়োজন। সংসদ কেবল আইন পাশের জায়গা নয়, এটি বিতর্কেরও জায়গা। সেই বিতর্কের ময়দানে যেন কোনো ছায়া না পড়ে সেদিকে খেয়াল রাখা স্পিকার এবং সংসদের দায়িত্বশীলদের প্রধান কাজ। পরিশেষে বলা যায়, সংসদীয় গণতন্ত্রের পথ চলা মসৃণ করতে প্রথার কোনো বিকল্প নেই। আইন হয়তো বদল করা যায়, কিন্তু একটি দীর্ঘদিনের সফল রেওয়াজ ধ্বংস করলে তার প্রভাব সুদূর প্রসারী হয়। সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যতের কথা চিন্তা করেই এখন থেকে সতর্ক পদক্ষেপ কাম্য। দেশবাসী তাকিয়ে আছে সংসদের দিকে। ত্রয়োদশ সংসদ যেন এমন দৃষ্টান্ত স্থাপন করে যা ভবিষ্যতে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। নিয়ম রক্ষা এবং প্রথা রক্ষার লড়াইয়ে সংসদীয় মূল্যবোধ জয়ী হোক, এটাই প্রত্যাশা।